আরিশ কান চেপে ধরে নিজের। টুপ করে কয়েক ফোঁটা চোখের পানি পড়ে যায়। মেহেরের সেই কঠিন স্বীকারোক্তি। হয় নিককে আমার করে দাও, নয়তো আমার খাটিয়া সাজানোর ব্যবস্থা করো। ওকে ভালোবেসে আমি মেহেরিমা মেহের ইতিহাসের সব থেকে কলঙ্কিত নারী হতেও রাজি আছি। হেরে গেল মেয়েটা ভালোবাসায়, আর তার সেই সহজ স্বীকারোক্তিও আজ সত্য হলো। নিজ হাতে তার বোনের খাটিয়া সাজিয়েছে। ভালোবাসায় বাজেভাবে হেরে গিয়ে এক জানোয়ার থেকে বাঁচতে নিজের জীবন ত্যাগ করে ফেললো। আচ্ছা, সে কি কলঙ্কিত নারী হয়েছে? আরিশ আর ভাবতে পারল না। প্যান্টের পকেট থেকে ছোট নাইফ বের করে ইগরের বুকে এলো পাথারি বসাতে থাকে। কিভাবে মারলে তার বুকের জ্বালা মিটবে জানা নেই। ইগর ছটফটাচ্ছে। আরিশের হাত চেপে ধরে শক্তভাবে। আরিশ রক্তলাল চোখে তাকিয়ে বলে, তুই আমার ফুলটাকে ছিঁড়ে খেতে চেয়েছিলি কুত্তার বাচ্চা। তোর সাহস কিভাবে হলো আমার বোনের দিকে চোখ তুলে তাকানোর? তুই জানতি না ও কার বোন ছিল? ও ক্রিমিনাল লিডার আরিশের বোন ছিল। আমার কলিজাটা কেন মারলি তুই? ওর গালে থাপ্পড়ের দাগ পেয়েছি, শরীরে অনেক জায়গায় আঁচড়ের দাগ, ঠোঁট কাটা ছিল। তুই জানিস আমি কোনোদিন সামান্য ফুলের স্পর্শ করে দেখিনি ব্যথা পাবে বলে। যতটা এতটা ভালোবাসতাম যে মাটিতে পা রাখতে দিতাম না, নোংরা লাগবে বলে। শুয়োরের বাচ্চা, তুই ওকে এইভাবে মারলি? ভাই ভাই বলে আমার কলিজাটাকে ঠান্ডা করে দিত। আজ 5টা দিন হতে চললো আমার বোন আমাকে ভাই ডাকে না। মরবি তুই ইগর, তোর মৃত্যু জঘন্যভাবে হবে। আরিশ পাগলের মতো আচরণ করতে থাকে। শরীরে ছোট ছোট আঘাতে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। ইগর গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। আরিশ নিকের দিকে তাকিয়ে বলে, কুত্তাটাকে বেঁধে ফেল, হাত পা দিয়ে প্রচুর বাধা দিচ্ছে। আরিশ উঠে আসে ইগরের ওপর থেকে। নিক ঠোঁট কামড়ে ধরে ইগরের সামনে এসে দাঁড়ায়। ইগর উঠে পালাতে যায়, কিন্তু নিক পা দিয়ে পেটে চেপে ধরে। ইগর সে আগের মতোই মেঝেতে কাতরাচ্ছে। নিকের উপস্থিতি কেবল ছায়া নয়, বরং একটি নিঃশব্দ আগুনের মতো, যা ধীর গতিতে ইগরের চারিপাশের বাতাসকে গরম করছে। তার চোখের রাগের আজকে আগুনের শিখায় রূপান্তরিত করে। প্রতিটি পদক্ষেপ সুনির্দিষ্ট এবং প্রতিটি নিঃশ্বাস নিয়ন্ত্রিত, যেন পৃথিবীর সমস্ত নিয়ম শুধুমাত্র তার হাতে বাঁধা। নিক ইগরের হাত ধরে ছেঁচড়ে বিছানায় নিয়ে যায়। রক্তে মেঝে লাল হয়ে উঠেছে। ইগর চিৎকার দিতে দিতে বলে, আমাকে মারিস না, আমাকে মারিস না, আমি ভুল করেছি আরিশের বোনের দিকে নজর দিয়ে। ক্ষমা করে দে আমাকে। আমি আজীবনের জন্য এই জায়গা থেকে চলে যাব। নিক হালকা হাসলো। প্রথমে শেকলস করা করা শব্দ করে ইগরের কবজিতে আটকানো হলো। সেই ক্লিকের প্রতিধ্বনি যেন অদৃশ্য দণ্ডের রায় ঘোষণা করছে। তারপর তার পায়ের কবজি অবিচলিতভাবে বিছানার লোহার ফ্রেমে আটকে দেয়। আর কোনো মুক্তি বা কোনো পালানোর স্বপ্ন চোখের সামনে ক্রমেই বিলীন হয়ে গেল। ইগর ছটফট করেও শিকলের দখল ভাঙতে পারছে না। তার শক্তি বিছানার সঙ্গে লড়াই করতে গিয়ে ক্রমশ ক্ষীণ হচ্ছে। কপাল ভিজে যাচ্ছে ঘামের সাথে। চোখে ঝাপসা হয়ে আসছে আতঙ্কের আর্দ্রতার ভারে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রতিটি শব্দ চুপ হয়ে যাচ্ছে শ্বাসের সঙ্গে মিলিত নীরবতায়। নিক অবিচল হয়ে দাঁড়িয়ে আছে। তার নিখুঁত নিয়ন্ত্রিত ক্রোধ যা কোনো বিস্ফোরণ ছাড়াই ঘরে বিরাজ করছে। তার দৃষ্টি ইগরের প্রতিটি ছটফটানোর আন্দোলন, বিস্তৃত চোখ এবং ক্রমশ বোঝাপড়ার সঙ্গে ভাঙা আত্মবিশ্বাসকে পর্যবেক্ষণ করছে। ঘরটি ঘন অন্ধকারের মতো ভারী। আরিশ কিছু একটা এগিয়ে দিয়ে বলে, শালাকে দ্রুত জাহান্নামে পাঠা। কিছু সময়ের ভিতরে পুলিশ চলে আসবে। ওর ইচ্ছে মতো লাস্ট মারটাও দিতে পারবো না। নিক ভ্রু কুঁচকে বলে, আমি মারবো? হ্যাঁ। তুই মারবি না? আরিশ চোখ মুখ শক্ত করে বলে, আমি মারলে সেই শাস্তি দিতে পারবো না। তুই যত হিংস্রভাবে মারতে পারিস মেরে ফেল। আমি আর তুই কি আলাদা? আমি আর তুই কি আলাদা? একটা বাক্যে নিক হাসে। ইগরের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে, তৈরি তো? অনেক জ্বালিয়েছিস আমাকে। ইগর সতর্কতা দিয়ে বলে, প্লিজ নিক, নিক এক মাফিয়া আরেক মাফিয়াকে মারতে নেই। সেখানে তুই সবার বস, তুই এমন করতে পারিস না। নিক ছুরির আগায় ঘষে বলে, রুলস আমি 1000টা তৈরি করতে পারি। গ্যাংস্টার বসের নজরে যে একবার পরে সে সহজে বেঁচে ফিরতে পারে না। জাস্ট 15 মিনিটে তোর শরীরকে সার্জারি করব,
আর 5 মিনিটে এখান থেকে চলে যাব। পুলিশ তোর বিকৃত লাশ দেখবে, কিন্তু কে মেরেছে সেটা ইহ জনমেও জানতে পারবে না। ইগর মাথা দিয়ে না করে আতঙ্কিত হয়ে কান্না করে দেয়। এমন করিস না, এমন করিস না। আমি আর জীবনও তোদের সামনে আসবো না। ইগরের কোনো আর্তনাদ শোনা গেল না। আরিশ একটা লম্বা চিকন শিক দিয়াশলাই এর উপরে রাখে। আগুনে গরম হতে থাকে সেই চিকন লোহাটা। নিক ইগরের মুখে জোরপূর্বক কষ্টিপ লাগিয়ে দেয়। ছুরি দিয়ে ছিঁড়ে ফেলে শরীরের পুরোটো জামা। ইগরের নগ্ন দেহটার উপরে এক ধলা থুতু নিক্ষেপ করে। কাপড় ছিঁড়তে গিয়ে অনেক জায়গায় মাংস তুলে নিয়েছে। ইগর শুধু কাতরাচ্ছে। আরিশ গরম শিকটাকে ইগরের কাছে এনে বাঁকা হাসে। ইগর মাথা আর চোখ দিয়ে বারবার না করছে। চোখ দুটা যেন উল্টে আসবে এখন। আরিশ ঠোঁট বাঁকিয়ে চোখের পলকে ফুটন্ত শিক ইগরের পুরুষাঙ্গে ঢুকিয়ে দেয়। ইগরের চোখ দিয়ে যেন রক্ত পড়ছে। চিৎকার করতে পারছে না। মুখে এমন এক কষ্টিপ লাগিয়েছে যেখানে হাজার চিৎকারও শব্দ বাহির হচ্ছে না। গরম শিকটা সেখানে রাখা অবস্থায় ঘুরাতে থাকে। রক্তে সাদা বেড শীট লাল হয়ে ওঠে। আরিশ শান্ত চোখে তাকিয়ে কঠিন গলায় বলে, এটার সাহায্যে অনেক ফুর্তি করেছিস, আমার বোনটাকেও ছাড়তে চাসনি। এবার বুঝের পরিণাম ঠিক কতটা ভয়াবহ হয়। ফুটন্ত শিক ব্যবহার করা জায়গাটা ঝলসে গিয়ে কালো হয়ে যায়। আরিশ বের করে ফেলে শিকটাকে। ইগরের শরীর নিস্তেজ হয়ে আসে। পরবর্তী কোপ বসে তার ডান হাতে। একটা কোপের আঘাতেই পুরোটা হাত কবজি থেকে ছিটকে আসে। পর পর অপর হাতটাকেও কেটে ফেলা হয়। ইগর জ্ঞান হারিয়ে এক পাশে হেলে পড়ে। নিক থেমে যায়নি একটুও। সময় খুব কম, আর তার ভেতরেই সবকিছুই করতে হবে। ইগরের জিহ্বা দাঁতে দাঁত লেগে অনেকটা বের হয়ে এসেছে। নিক সেই জিহ্বাটাকে টেনে ধরে। জিহ্বা অনেকটা বের হয়ে আসলে কেটে ফেলে। ইগরের গলা ডেবে আসে, আর চিৎকার দিতে পারছে না। করুণ চোখে তাকায় নিকের দিকে। নিক সেই চোখের দিকে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে। করুণা আর মায়া যদি গ্যাংস্টার বসের মধ্যে তিল পরিমাণ থাকতো, তবে এত এত বিকৃত খুন করে কিভাবে? বোকা। নিক এবার আঘাত করে ইগরের শরীরে। উপরের শক্ত চামড়া চিকন নাইফের সাহায্যে খুলে নিতে থাকে। ইগর মুচড়াচ্ছে শুধু। নিকের চোখ মুখ শান্ত, যেন সে ক্যানভাসে কোনো আর্ট করছে। ধীরে ধীরে পুরো শরীরের চামড়া খুলতে থাকে। চামড়া খোলার পরে রক্ত ছিটকে পড়তে থাকে চারিপাশে। এক পর্যায়ে উপরের সাদা চামড়া খুলে যায়। বের হয়ে আসে শরীরের এক বীভৎস দৃশ্য। ভেতরের মাংস আর রক্তের মিশ্রণে কেমন ভয়ানক হয়ে ওঠে শরীর। সে রক্তাক্ত মাংসে নিক বিষাক্ত পোকা ছেড়ে দেয়। পোকাগুলোর এক একটা বিষাক্ত কামড়ের যন্ত্রণা যেন হাজারটা ছুরির আঘাতের থেকেও বেশি যন্ত্রণার। এগোরে পুরো শরীর নীলাভ হয়ে ওঠে। পোকাগুলো পুরো শরীরে ছড়িয়ে পড়ে কাঁচা মাংসের খোঁজে। দুই একটা পোকা নরম মাংসের ভেতরে গেঁথে যাচ্ছে। কিছু পোকা নিচে দিয়ে পুড়ে যাওয়া গুপ্তধনের ভেতরে ঢুকে যাচ্ছে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শরীর নিস্তেজ হয়ে আসে। চোখে আঘাত করতে হয়নি, অতিরিক্ত যন্ত্রণায় চোখ দুইটা নিচ থেকেই উল্টে আসে। নরকের মতো যন্ত্রণা ভোগ করতে করতে ইগরের জবান বন্ধ হয়ে আসে। দাঁতে দাঁত লেগে যায় তার শক্তভাবে। আরিশ নিকের উদ্দেশ্যে বলে, মরে গিয়েছে, এখন কি শরীরটাকে কেটে ফেলবি? নিক শান্ত চোখে তাকায় ইগরের চামড়াহীন বিকৃত লাশের দিকে। রহস্যময় হেসে বলে, কলিজাটা শুধু পেট ছিঁড়ে তুলে নে, বাকি শরীর যেভাবে আছে সেভাবেই রেখে দে। কারণ কালকের নিউজে থাকবে যে ইগরের বিকৃত লাশের দৃশ্য। শরীর টুকরো করে ফেললে আবার এই খেলায় মজা জমবে না। আরিশ শেষে নিকের কথা মতো ইগরের পাঁজরের নিচে ডান দিকে ছুরি দিয়ে আঘাত করে। চোখের কোনো মায়া নেই, চোখে শুধু বর্বরতা আর হিংস্রতা। কলিজাটা টেনে বের করে পাশেই রেখে যায়। এরপর বের হয়ে যায় রুম থেকে। তার আগে যাবতীয় সামগ্রী একটা ব্যাগের ভেতরে নিয়ে যায়। কালো হুডি মুখ ডেকে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই নিজের গন্তব্যের দিকে এগিয়ে যায়। সামনে রাস্তায় না গিয়ে রিসর্টের পেছন দিক দিয়ে বের হয়ে যায়। দূরেই রাখা কালো দুইটা গাড়ি, একটা গাড়ির মধ্যে বডিগার্ড আর অন্য গাড়ির মধ্যে অদিরাজ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নিক পেছনে ঘুরে তাকায় একবার রিসর্টের দিকে। ইতিমধ্যে সাংবাদিক, পুলিশ সবাই চলে এসেছে। বোম রাখা হয়েছে এই সংবাদে, কেউ ভয়ে এগিয়ে যেতে পারছে না।
সময়ের ব্যবধানে 7 জন বম ডাইসপোজাল এক্সপার্ট আসেন। নিক তাদের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসলো। গাড়ির কাছে আসতেই হুডিটা খুলে ফেলে। আরিশ গাড়িতে বসে বলে, নিক এত বিকৃত খুনের আইডিয়া তোর মাথায় আসে কিভাবে নিক? চুল ঠিক করে বলে, তোকে যেদিন মারবো সেদিন খুলে বলবো। এখন আপাতত আমাকে জেটের কাছে নিয়ে চল। আরিশ অধীরাজ দুজন অবাক হয়। অধীরাজ অবাক হয়ে বলে, স্যার, পুরো শরীরে রক্ত আপনার। শাওয়ার না নিয়ে জেটের কাছে গিয়ে কি করবেন? নিক স্বাভাবিকভাবে বলে, আফ্রিকায় ব্যাক করব। আই ওয়ান্ট টু গো দেয়ার রাইট নাও। শাওয়ার সেখানেই করে নেব। শহরের বাচ্চার রক্তের থেকেও দুর্গন্ধ আসছে। আরিশ ঘাড় সোজা করে বলে। পুলিশ কি বলে? সব গেম দেখে এরপর যায়? নিকের চোখ মুখ শক্ত হয়ে ওঠে, দাঁত পিষে বলে, 3টা দিন বউ ছাড়া আছি। তো রাজাইরা গেম দেখার ধৈর্য এই মুহূর্তে নেই। যাকে মারার তাকে মেরে আত্মা ঠান্ডা করে ফেলেছি। এইবার দুনিয়া জাহান নামে যাক। আরিশ দুষ্ট হেসে বলে। তোমার সূর্যমা বুঝি প্রচুর খুঁচিখুচি করেছে গ্যাংস্টার বস? আরিশের কথার অর্থ বুঝে পেছন থেকে থাবা বসায়, দাঁত পিষে বলে, তোর মতো অকেজো নয়। যেহেতু সচল জিনিস সেই হিসেবে খোঁচা দিবেই। আরিশের ইগোতে লাগলো কথাটা। গলে বলে কেশে বলে, আমাকে চ্যালেঞ্জ করছিস? যেদিন একসাথে 10 বাচ্চার বাপ হয়ে যাব সেদিন বুঝবি অকেজো নাকি সচল। নিক বিরক্ত চোখে তাকায়। আরিশ চুপ মেরে যায়। বর্তমানে এমন এক ঠান্ডা পরিস্থিতিতে যেন কিছুক্ষণ আগে কোনো বর্বর কাহিনী ঘটেনি। মার্চের 17 তারিখ, নিক গিয়েছে আজ 5 দিন হতে চলল। অ্যানি এশারের নামাজ পড়ে সেই জায়নামাজেই বসে রইল। বদ্ধ অন্ধকার রুমে ফুপিয়ে কাঁদছে। নিজের সবটুকু কষ্ট উজাড় করে দিতে ইচ্ছে করছে সৃষ্টিকর্তার কাছে। অ্যানি সিজদায় পড়ে কেঁদে ওঠে। সবকিছুর মালিক একমাত্র তুমি। জন্ম, মৃত্যু, নিয়তি সব তোমার হাতে লেখা। আমার কি নিয়তি আর ভাগ্য লিখে দিয়েছো? আমার কি নিয়তি আর ভাগ্য লিখে দিয়েছো? কোথায় যাব আমি? আমার গন্তব্য কোন দিকে? এক জীবনে মাকে হারালাম, জন্মদাতা বাবাকে হারালাম। কতটুকু বয়স ছিল আমার? মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। কতটা যন্ত্রণা আর কষ্টে প্রতিটা মুহূর্ত কাটিয়েছি তুমি তো জানো। সুন্দর জীবনের জন্য নিজের মাতৃভূমি ছেড়ে ইরানে এসেছিলাম। সুন্দর একটা জীবনই তো চেয়েছি। রূপবতী বানিয়ে দুনিয়ায় পাঠালে। পুরুষের কুৎসিত নজর থেকে নিজেকে বাঁচাতে বাঁচাতে হাঁপিয়ে উঠেছি। আমাকে আরো ধৈর্য দাও। আর ধৈর্য ধরতে পারছি না। এমন অনিশ্চিত ভবিষ্যৎ কেন দেওয়া হলো আমাকে? এমন একজনের নামে কবুল বলেছি যে আমার নয়। স্বামী স্ত্রীর বন্ধন তো খুব পবিত্র হয়। আগুন আর পানিকে কেন এক করলে? লোকটা প্রচুর হিংস্র, ছন্ন ছাড়া। কিভাবে সামলাবো এই বেপরোয়া পুরুষটাকে? আমি মানি না এই লোকটাকে স্বামী হিসেবে। এই কথাটা যেমন চরম সত্য, তার থেকেও বড় সত্য এই লোকটাই আমার স্বামী। পৃথিবীর সব থেকে উঁচু পাহাড়ে উঠে যদি আমি চিৎকার দিয়ে বলি এই লোক আমার স্বামী নয়, এই চিৎকার আমার সত্য হয়ে উঠবে না। বাস্তবতা তো তুমি খুব নিষ্ঠুরভাবে লিখে রেখেছো। এমন এক ব্যক্তিকে আমার ভাগ্যে দিয়েছো যে কোনো সাধারণ মানুষই নয়। রক্তাক্ত খেলা, পৈশাচিক কাজের নীল নকশা, যার প্রতিটা কেন্দ্রবিন্দুতে নিজের অহংকার, নিজের সতীত্ব হারিয়েছি এই পুরুষটার হাতে। লোকটাকে আমি চরম ঘৃণা করি, অথচ দেখো প্রতিটা মোনাজাতে এই লোকটা থাকে। তুমি ওনার রাগটাকে কমিয়ে দাও। উনি যখন রেগে যায় কেমন অদ্ভুত রকমের মনস্টার হয়ে ওঠে। আমি সহ্য করতে পারি না তখনকার পরিস্থিতি। ভয় হয় খুব, আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে তোমার এই বান্দি। তুমি ওনার রাগটাকে কমিয়ে দাও। শরীর যখন বিনিময় হয়ে গিয়েছে, যদি কোনোদিন মনের টান চলে আসে তখন কিভাবে সামাল দিব এই ধ্বংস আর সৃষ্টির খেলা? তুমি কি আদৌ ওনার সাথে আমার পথ চলা লিখে রেখেছ? যদি লিখে রাখো তাহলে এমন পাপী ব্যক্তির সাথে কেন লিখলে? কেন একজন শুদ্ধ পুরুষ হিসেবে ওনাকে আমার জীবনে পাঠালে না? খারাপের একটা সীমা পরিসীমা থাকে, কিন্তু উনি তো দুনিয়ার কিছুই তোয়াক্কা করে না। প্রতিনিয়ত খুন, মাদক, অবৈধ ব্যবসা, এমন কোনো অনৈতিক কাজ নেই যে করে না। পাচারের জন্য নাম্বার 1 উনি। নিষ্পাপ বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দেয়। হাজারো ফুলের মতো মেয়েদের জীবন নষ্ট করে দেয়।
জানা গিয়েছে এখন পাচার করে না, কিন্তু কতটুকু সত্য আমি জানি না। আগুনকে বিশ্বাস করে পানি ভেবে ঝাঁপ দিতে যাব না। আগুনকে বিশ্বাস করে পানি ভেবে ঝাঁপ দিতে যাব না। মায়া মমতা বলতে কিছুই নেই। এমন হার্টলেস ব্যক্তির সাথে এক রুমে কিভাবে থাকবো? ক্ষমা করো ওনাকে। মেয়ে বানিয়ে দুনিয়াতে পাঠাইলা, মনটাকে দিয়ে রেখেছ ফুলের মতো নরম। সময়ের ব্যবধানে আবার পাথরের থেকেও বেশি শক্ত করে দাও। ইজ্জত আর প্রতিশোধ নিতে কতগুলো খুন করেছি, ক্ষমা করে দিও সব কাজের জন্য। তোমার আদালতে আমি সব থেকে বড় আসামি। ওনাকে সেদিন মারতে চাইনি আমি। বারবার নিজের বান্ধবীর রক্তাক্ত লাশ সামনে ভাসছিল, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। খুন করতে চেয়েছিলাম, সেই শক্তি তখন তুমি ছিনিয়ে নিয়েছিলে। তুমি তো আমার মনের খবর জানো। এতগুলো চাবুক মেরে আমিও ভালো নেই। যতবার এই ক্ষত বিক্ষত শরীরটা আমার সামনে দৃশ্যমান হয়ে ওঠে, আমি নিজেও দিশেহারা হয়ে পড়ি। কি করব? এই বন্দি জীবন আর নিতে পারছি না। আমার জীবনে কেন এত শত্রুর বসবাস? ধৈর্য দাও আমাকে, প্লিজ ধৈর্য দাও। অ্যানি কথাগুলো বলতে বলতে ফুপিয়ে ওঠে। কান্নার কারণে আর কিছু বলতে পারছে না। ছোট্ট শরীরটা কাঁপছে তার। পানি পিপাসায় গলা শুকিয়ে আসে। বসা থেকে উঠে বিছানার কাছে যায়। বেড সাইড থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে গিলে ফেলে। এর মধ্যেই মেয়েটি রুমে ঢোকে। ধোয়া উড়ানো কফি নিয়ে আসে সে। অ্যানি নিজেই বলেছে নিয়ে আসার জন্য। মাথাটা ব্যথা করছে, তার উপরে অস্থির লাগছে ভেতরে। কিসের অস্থিরতা সে জানে না। অ্যানি কফিটা হাতে নিয়ে বিছানায় বসে। মেয়েটকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কিছু বলবেন? মেয়েট আমতা আমতা করে বলে, ম্যাম, বেলকনির কাঁচ খোলা। কিন্তু কেন? মেয়েট হেসে বলে, তাহলে শেষ রাতের বাতাসটা অনুভব করতে করতে কফিটা খান। অ্যানি মাথা নাড়িয়ে বলে, বারান্দা আমার জন্য সেফ নয় আপা। মেয়েট অবাক হয়ে বলে, এত এত দেহরক্ষীর মধ্যে কে আসবে ম্যাম? অ্যানি হেসে বলে, আকাশ থেকে এসে উপর দিয়ে অ্যাটাক করে ফেললো, তখন কি করব? মেয়েট কপাল কুঁচকে বলে, কিন্তু ছাদেও তো গার্ড আছে। উপর দিয়ে কেউ আসলে প্রথমত তাদের সম্মুখীন হতে হবে। অ্যানি মেয়েটের দিকে তাকিয়ে বলে, শিওর? হ্যাঁ ম্যাম। তুমি জানলে কিভাবে? নিচে গিয়ে যদি উপরে তাকাই তবেই দেখা যায় সবটা। বিশাল দেহী লোকরা বড় বড় বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। অ্যানির মনে লোভ বাসা বাঁধে। মেয়েটের দিকে তাকিয়ে বলে, তুমি যাও আপা, আমি দেখছি কি করা যায়। মেয়েট সম্মতি জানিয়ে হাসি মুখে চলে যায়। প্রকৃতিকে ছুঁয়ে দেখার এক তীব্র লোভ জন্মে ভেতরে। 5 মিনিটের জন্য গেলে কিছু হবে না, সেটা ভেবে অ্যানি শরীরে ওড়না জড়িয়ে বারান্দায় পা রাখে। খুব সযত্নে কাজটাকে খুলে ফেলে। সাথে সাথে শুদ্ধ বাতাস অ্যানির পুরো শরীরে এসে আছড়ে পড়ে। অ্যানির বুক কম্পমান হয়ে ওঠে। কতদিন পর প্রকৃতির সান্নিধ্য পেয়েছে সে। বাতাসের মিষ্টি গন্ধ নাকে আসতেই চোখ বন্ধ করে ফেলে। চারিপাশে তাকানোর সুযোগ নেই তার, তবে এইটুকু বুঝেছে জায়গাটা প্রচুর বিলাসবহুল। অ্যানি কফির মগে চুমুক দিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ায়। নিচে নীল সুইমিং পুলের দিকে নজর যায়। পাশেই অনেক সুন্দর একটা জায়গা। অ্যানি কাপে চুমুক দিয়ে ভাবে, এই জায়গা থেকে কি আমি নামতে পারবো? কিভাবে নামবো? এই ঠান্ডা পানিতে একটু পা ভেজালে কি বেশি ক্ষতি হয়ে যাবে? নিজের শরীরের ওড়নাটার দিকে নজর যায়। কফির কাপটা একপাশে রেখে বেলকনির মধ্যে ওড়না বেঁধে মাত্র নিচে নামতে যাবে, তার আগে পেছন থেকে বজ্রের মতো এক কঠিন কণ্ঠ ভেসে আসে। যাওয়ার আগে ভালোভাবে মেকআপ করে যাও। কেমন পাগলের মতো হয়ে আছে চুলগুলো। রাস্তায় নামলে তো 2 মিনিটও টিকতে পারবে না। 3 মিনিটের মধ্যেই সমাজ সেবকরা বউ আপ্যায়ন করবে। এরপর মরে গেলে তো সেই লাশের ছবি পোস্টাবে। যতই হোক গ্যাংস্টার বসের স্ত্রী বলে কথা, ভালোভাবে মেকআপ করে না গেলে তো ছবি সুন্দর আসবে না। কথাগুলো ছিল শান্ত, কিন্তু কণ্ঠস্বর আগুনের মতো ঝাঁঝালো। থরথর করে কেঁপে ওঠে রমণী। ভয়ে শরীর মনে হচ্ছে এক জায়গায় জমে গিয়েছে। শ্বাস নিতে গিয়েও হাঁপিয়ে উঠছে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কানাডা থেকে ফিরে আসলো কেন এত দ্রুত? অ্যানি আর ভাবতে পারছে না। ভয় এমনিতেই তার বুকের ভেতরে ঘূর্ণিঝড় চলছে। অ্যানি আতঙ্কিত শরীরটাকে নাড়াচাড়া করায়। 2 হাতে নিজের জামা খামচে ধরে। লম্বা একটা শ্বাস টেনে কাপা শরীর নিয়ে পেছনে তাকায়।
চোখে চোখ রাখার সাহস নেই তার। নিক কপাল ঘেঁষে ঠোঁট কামড়ালো নিজের। ধূসর চোখ দুইটা অসম্ভব লাল হয়ে আছে। রাগ কন্ট্রোল করে রাখার কারণে পুরো মুখ লাল হয়ে বিভৎস হয়ে উঠেছে। নিক তীক্ষ্ণ শিকারীর ন্যায় চোখে তাকিয়ে আছে। অ্যানি ধনুকের মতো বাঁকানো শরীরটা দেখে এই মুহূর্তে আরো রাগ হচ্ছে, অথচ এই মেয়ের দিকে তাকালে সব রাগ পানি হতে চায়। অ্যানি ঠোঁট ভিজিয়ে নিকের দিকে তাকায়। নিকের তীক্ষ্ণ চোখ, রাগান্বিত মুখ দেখে অ্যানির শরীর আরো কাঁপতে থাকে। এই মুহূর্তে মনে হচ্ছে কোনো হিংস্র পশু দাঁড়িয়ে আছে। চোখে পানি টলমল করে ওঠে তার। মাথা নিচু রেখে কাপা গলায় বলে, শুধু নিচে যাচ্ছিলাম, আপনি যেমনটা। নো মোর ওয়ার্ডস। নিকের শক্ত বাঁকতে অ্যানি সহসা চোখ তুলে তাকায়। কান্নার কারণে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। নিক চোখ সরিয়ে নেয়। এই চাহনি আর নিষ্পাপ মুখ দিয়েই তাকে অ্যাডিক্টেড করেছে এই মেয়ে। গ্যাংস্টার বস নিজেকে হারিয়ে ফেলছে, সব কিছু রেখে ছুটে চলে এসেছে, আর এই মেয়ে পালানোর রাস্তা খুঁজছে। নিক নিজেকে দমিয়ে রাখতে না পেরে দেয়ালে খুশি মারে। ঘুষির শব্দে অ্যানি 2 কদম পিছিয়ে যায় ভয়ে। নিকের হাতের চামড়া ফেটে রক্ত পড়া শুরু করেছে। অ্যানি আতঙ্কিত হয়ে সেদিকে যায়। নিক গ্রীবাদেশ নাড়িয়ে আঙ্গুল নাড়িয়ে ইশারা করে বলে, একদম কাছে আসবে না। অ্যানি থেমে যায়। অসহায়ের মতো তাকিয়ে কম্পিত গলায় বলে, রক্ত পড়ছে, তোমার কি? অ্যানি নিজেকে আটকাতে পারেনি, ডুকরে কেঁদে ওঠে। প্লিজ শান্ত হন। আপনি যেটা ভাবছেন তেমন কিছুই নয়। আগে আপনার হাতটা দেখতে দিন, পরে আপনি যা শাস্তি দেবেন মাথা পেতে নিব। আগেরবারের মতো চাবুক মারলেও কিছু বলবো না। প্লিজ দেখতে দিন। নিক হাতে রক্তের দিকে তাকায়। চামড়া অনেক জায়গায় ফেটে গিয়েছে। আগে তাজা ক্ষত থাকায় রক্তটা আরো বেশি পড়ছে। কেমন চুয়ে চুয়ে টপ টপ করে মেঝেতে পড়ছে। নিক ঝাড়া মেরে রক্ত ফেলে দিয়ে বলে, আলগা পিরিত দেখাতে আসলে জবান বন্ধ করে ফেলবো। অ্যানির সামনে এগিয়ে যায়। নিকের হাতের দিকে তাকিয়ে বলে, আলগা পিরিত দেখাচ্ছি না, রুমে চলুন প্লিজ। নিকের সহ্য হলো না কথাটা। সমস্ত রাগটাকে একত্রিত করে অ্যানির 2টা বাহু চেপে ধরে। অ্যানি চোখ বন্ধ করে ফেলে সাথে সাথে। নিক অ্যানির মুখের দিকে তাকিয়ে বলে, আমার থেকে মুক্তি পাওয়ার এত কেন ইচ্ছে তোর? আমি খারাপ জানোয়ার হওয়ার পরও তোর দিকে তাকানোর সুযোগ দিয়েছি কাউকে? তোকে স্পর্শ করার আগে আমার সম্মুখীন হতে হয়েছে। আমার শরীরের যে কাঁটা ছেঁড়া দাগ রয়েছে তার অর্ধেকের বেশি আঘাত তোর নিরাপত্তা দিতে গিয়ে হয়েছে। তোকে ভুলতে প্রচুর চেষ্টা করেছি। প্রতিনিয়ত ড্রাগস, মদ, সিগারেট সব খেয়েছি। শালার জিন্দেগি এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। আমার স্পর্শ, কাছে আসা তোর কাছে ঘৃণিত মনে হয়, কিন্তু টিকতে পারি না আমি। প্রতিনিয়ত ড্রাগস নিচ্ছি যাতে তোকে প্রয়োজন না পড়ে, কারণ আমি হাড়দশ সাধারণ মানুষের মতো ট্রিট করতে পারি না। তখন এক হিংস্র দানবে পরিণত হই। নিজেকে আটকাতে সমস্ত নেশা করেছি, কিন্তু পারি না। আমার 28 বছরের গড়ে তোলা ধৈর্য ভেঙে চুরমার হয়ে যায় তোর সামান্য উপস্থিতিতে। কেন এলি আমার জীবনে? আমার অন্ধকার জীবনে তুই আলো হয়ে কেন প্রবেশ করলি? আলো হয়ে ঢুকে আগুনের মতো আমাকে ক্ষণে ক্ষণে জ্বালিয়ে মারছিস, পুরে ছাই করে দিচ্ছিস সমস্ত সত্তা। সেদিন আমার সামনে না আসলেও তো পারতি। অ্যানি চোখ বন্ধ করে চোখের পানি ফেলে। এই হিংস্র লোকটা এত বেপরোয়া সেটা কি বাহিরের কেউ জানে, নাকি শুধু অ্যানির সামনে মাঝে মাঝে বাচ্চাদের মতো এমন করে? অ্যানি নিকের চোখে চোখ রেখে কাপা গলায় বলে, আপনাকে প্রচুর ভয় পাই আমি। এত আতঙ্ক আমার ভেতরে ঢুকিয়েছেন যে আপনার অস্তিত্ব সন্নিকটে আসলে আমার প্রতিটা কোষ পর্যন্ত ভয়ে কম্পমান হয়ে ওঠে। আপনার অতিরিক্ত রাগ আর হিংস্রতা আমি প্রচণ্ড ভয় পাই। আপনি যখন রেগে যান তখন নিজের মধ্যে থাকেন না। সেই পরিস্থিতিতে আমি কিভাবে দাঁড়িয়ে থাকি সেটা একবার শুধু অনুমান করেন। ভয় পাই আপনাকে প্রচণ্ড। আপনি শুধু ধ্বংস করতে জানেন। নিক ঠোঁট কামড়ে ধরল। অ্যানি ধনুকের মতো বাঁকানো শরীরটাকে নিজের কবজায় নিয়ে আসলো। কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি ভয় পাবে না বেবি গার্ল। সামনে যদি বিশাল খাদ আর তুমি থাকো, যদি বলা হয় তোমাকে রক্ষা করতে হলে সেই গভীর খাদে ঝাঁপ দিতে, তবে নিঃসন্দেহে গ্যাংস্টার বস নিক জেবরান সেই গভীর খাদটাকেই বেছে নেবে। তাহলে ভয় কেন পাচ্ছ? অ্যানি অবিশ্বাস্য নিয়ে তাকায় নিকের দিকে। নিক থেমে নিঃশ্বাস নিয়ে বলে, কিন্তু অ্যানি ঠান্ডা গলায় বলে, কিন্তু কি? নিক ঠোঁট কামড়ালো নিজের। হাতের স্পর্শ গভীর করে বলে,
কিন্তু সেই খাদে তোমাকে নিয়ে পড়বো। একা পড়ে তোমাকে রেখে যাব ভাবলে ভুল। এই পাপাচারে লিপ্ত দুনিয়ায় কার ভরসায় রেখে যাব তোকে? আমি জীবিত থাকতেই তোর নিরাপত্তায় বারবার আঘাত করছে। আমি মরে গেলে কে আগলে রাখবে? অ্যানি কথা বলতে পারছে না। এতটা নরম তো সামনে থাকা ব্যক্তিটা নন। অতীত মনে হতেই বুক কেঁপে ওঠে। অ্যানি ভুলে যায়নি সেই ভয়াবহ রাতটার কথা, যেদিন সে পালিয়েছিল সেই নরক থেকে। এরপর তাকে জ্যান্ত কবর দুইটা হিংস্র পশুর সামনে রেখে দিয়েছিল। চাবুক দিয়ে রক্তাক্ত করেছিল তার শরীরটাকে। সে ভয়ানক রাতটার কথা মনে হলে আজও শরীরের রক্ত বিন্দুগুলো ঠান্ডায় জমে যায়। তাহলে আজ কেন এত শান্ত? অ্যানি ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা চালায়। নিকের পিঠে হাত চলে যায় অজান্তেই। ভালোবাসেন আমাকে? সাথে সাথে তার কোমরে রাখা হাতটা নরম মাংসে খামচে ধরে। অ্যানি নাক মুখ খিচে নিকের জ্যাকেট চেপে ধরে। নিক ভারী আওয়াজে বলে, Addicted. I'm addicted to you in ways I can't control. All this fucking love isn't in my rules. তবে নিক থেমে নিঃশ্বাস টেনে অ্যানির কোমল মুখশ্রীর দিকে তাকায়। আমি অন্ধকারকে ভয় পাই না। আমি ভয় পাই এমন এক পৃথিবীকে যেখানে তোমার কণ্ঠের প্রতিধ্বনি নেই, যে রুমে আনাস্তাসিয়া এনি নামক সোনালীকে সোয়ালি মেয়েটি নেই। ঘরটি নিস্তব্ধতায় ভারী হয়ে ওঠে। সে নিস্তব্ধতা ভাঙল শুধুমাত্র অ্যানির কণ্ঠের হালকা কম্পনের মাধ্যমে। যখন নিক নিজের দুর্বলতা স্বীকার করছে, অ্যানির চোখ মেলেনি। কালো মুখোশের আড়ালে থাকা একটা অদ্ভুত মানুষটি দেখতে পাচ্ছে সে। ধীরে ধীরে অ্যানি আরেকটা হাত নিকের বুকের দিকে বাড়ায়। নিঃশব্দে অ্যানির হাতের সঙ্গে নিকের বুকের স্পর্শ মেলে। অ্যানির পুরো নারী অবয়ব কেঁপে ওঠে। ঘরের ছায়াগুলো তাদের চারিপাশে ঝুঁকে পড়ে তাদের দিকে। অ্যানি চোখের পানি নিয়ন্ত্রণ করে বলে, অতিরিক্ত বেপরোয়া, হিংস্র, ছন্নছাড়া আপনি। এত উন্মাদনা আমি কিভাবে সহ্য করব? নিকের উত্তপ্ত নিঃশ্বাস অ্যানির মুখে আছড়ে পড়ে। অ্যানির চোখে চোখ রেখে চোখের পাতায় চুমু খায়। এই বেপরোয়া হার্টলেস পুরুষটাকে তোর সামলাতে হবে। আমি তো তোকে সামলাচ্ছি। অ্যানি অবাক হয়ে বলে, আপনি আমাকে সামলাচ্ছেন? কতটুকু চেনেন আমাকে? নিক শব্দ করে হাসলো। ঠোঁট কামড়ে বলে, আমার চেয়ে কেউ তোমাকে ভালোভাবে চেনে না, এমনকি তুমি নিজেও না। আমি দেখেছি তোমার প্রতিটি লুকানো ছায়া, তোমার ভেতরে থাকা প্রতিটি আগুন। আর আমি হেঁটেছি তোমার অন্ধকারের মধ্য দিয়ে, হাতে ধরে রেখেছি তোমার ভয়ানক জীবনে। তুমি ভাবছো তোমার নিজের কথা নিজে সব জানো, অথচ আমি জানি তোমার ভয়গুলো। নিক থামে। অ্যানির বুকে থাকা তিলটার দিকে তাকিয়ে বলে, তোমার শরীরে মোট 15টা তিল আছে, যা তুমি নিজেও জানো না, সেটা আমি জানি। তোমার প্রতিটা ভয় আতঙ্ক কতটুকু গ্যাংস্টার বসের থেকে বেশি তুমি নিজেও জানো না। মাই ফাকিং ব্লাড রোজ। নিক কপালে চুমু খেয়ে বলে, কলিজা আমার, আই কান্ট লিভ উইদাউট ইউ। অ্যানি চট করে নিকের দিকে তাকায়। কলিজা। নিক ঠোঁট কামড়ে হাসলো। ইয়েস বেবি গার্ল। আপনি ড্রাগস নিয়েছেন? নিক ভ্রু কুঁচকে বলে। সামান্য। অ্যানির মুখে কালো অন্ধকার নেমে আসে। বিড়বিড় করে ওঠে, এই কারণেই এত সুন্দর ব্যবহার। আমিও তো ভাবি জানোয়ার এত ভালো হলো কবে। নিক সেসব কথা পাত্তা দিল না। অ্যানির কোমরে আঙ্গুলে স্লাইড করে বলে, তোমাকে এখান থেকে নামতে সাহায্য করেছে কে? অ্যানি ভয়ে তাকায়। কেউ নয়, বিশ্বাস করুন। আমি নামার জন্য বাঁধিনি, এমনিতেই জাস্ট মজা করছিলাম। মেইড। নিকের কঠিন গলায় অ্যানি কেঁপে ওঠে। এইমাত্রই তো লোকটা শান্ত ছিল। মেয়েট কিছু করেনি। নিক অ্যানির কাপা ঠোঁটের দিকে তাকিয়ে হেসে বলে, কাঁপছো কেন? তোমাকে কিছু করেছি? এতদিন পর বিদেশ থেকে এসে দেখি বউ পালাচ্ছে, তাও 2 দিনের মেয়ের কথায়। আচ্ছা বেবি গার্ল, এই কাজের জন্য মেয়েরকে কি পুরস্কার দেওয়া যায়? অ্যানির চোখ মুখে আতঙ্ক বাসা বাঁধে। কাপা গলায় বলে, মেয়েদের কোনো দোষ নেই, প্লিজ মারবেন না, দয়া করুন। নিক অ্যানির গলায় চুমু খায়। ওকে, তোমার কথা ভেবে হালকা ভাবে মারবো। এই ধরো পেট কাটার কথা ছিল, আমি সেই জায়গায় হালকা ভাবে কাটবো। এতে যদি মরে যায় তবে আমার কোনো দোষ নেই। অ্যানি কান্না করে ওঠে। নিকের 2 হাত ধরে কিছু বলতে যাবে, তার আগেই নিকের চোখ মুখ দেখে থেমে যায়।
ভোরের ভেতর নিহিত এক নীরবতা, যেখানে প্রতিটি শীতল বাতাসের স্রোত যেন পর্দার ফাঁক দিয়ে অগোছালোভাবে শুয়ে থাকা মেয়েটির শরীরের উপর নরম হাতের মতো আছড়ে পড়ছে। সে ক্ষুদ্রতম নড়াচড়াও রাতের গভীরতার ছায়া এবং মৃদু আলো মায়ের খণ্ডিত প্রতিফলনের সঙ্গে মিশে এক রহস্যময় ও অচেতন আতঙ্কের আবহ সৃষ্টি করছে। নাজলির ঘুম অনেক অগোছালো। মৃদু বাতাস আর শরীরের ওপরে ভারী কিছু অনুভব করে ঘুমটা ছুটে যায়। নিজের পাশে আরিশকে দেখতে পেয়ে ধরফরিয়ে ওঠে। শোয়া থেকে উঠবে এমন সময় কপাল কুঁচকে ফেলে। আরিশ ঘুমের মধ্যেই নাজলির কোমরটা শক্তভাবে চেপে ধরে রেখেছে। পাশে আরিশ ব্যাপারটা অনুভব করতেই ভয়ে গলা শুকিয়ে আসে। লোকটা এতটা বেশরম কেন? ঠাস করে এসে পাশে শুয়ে পড়েছে। এই একটা সপ্তাহ কোথায় গিয়েছিল? নাজলি এই মুহূর্তে আর কিছু ভাবতে পারছে না। সারা রাত এক বিছানায় ছিল ভাবতেই শরীর শিউরে উঠছে। কতটা খারাপ হলে পাশে এসে শুয়ে পড়েছে। নাজরি দাঁতে দাঁত পিষে আরিশের বুকে হাত রেখে ধাক্কা দেয়। এত শক্তি খরচ করে ধাক্কা দিল, অথচ আরিশের হাত সরাতে পারেনি। নাজলি রাগে বিরক্তিতে হাত সরিয়ে দিতে দিতে বলে, সরুন আমার উপর থেকে। আরিশ আরো শক্ত করে ধরে ধমক দেয়। খ্যাপা জঙ্গলির মতো নড়ছো কেন? খ্যাপা জঙ্গলি কথাটা মস্তিষ্কে ঢুকতেই নাজলি আরো ক্ষেপে ওঠে। আরিশের বুকে ঘুষি মেরে বলে, আপনার শরীরের মাংস খাইনি, এতে শুক্রিয়া করুন। আরিশ বুকে হাত দিয়ে বলে, আমার পুরো মস্তিষ্কটাই তো খেয়ে নিয়েছো। তুমি কি শরীর খেতে চাচ্ছ? আমার শরীর। নাজলি কপাল কুঁচকায়। কথার অর্থ বুঝতে কিছুটা সময় লাগে। কথাটা বুঝতেই চট করে বলে, আমি বলেছি কি আর আপনি বুঝছেন কি? ছি। আরিশ গলা কেশে গম্ভীরতা টেনে বলে, চুপচাপ শুয়ে থাকো, বাসরের ফিল আসছে আমার। নাজলি আরিশের এই রূপ বিশ্বাস করতে পারছে না। হুট করে এই লোক এতটা চেঞ্জ হয়ে গেল কিভাবে? দেশের বাহিরে গিয়েছে পরে জিনে ধরেনি তো আবার? নিজের কথায় নাজলি নিজে বিরক্ত হয়। শয়তানকে আবার শয়তানে কুচা দিতে আসবে কেন? নাজলি আরিশকে ধাক্কা দিয়ে বলে, গজব পড়বে এসব চিন্তা ভাবনা করলে। আরিশ নাজলির পেটের নরম মাংসে খামচে ধরে বলে, এইবার যদি বাসর করতে না পারি তবে তোর উপর গজব পড়বে, দেখে নিস। নাজলি রেগে আরিশের হাতে কামড় বসায়। এমন ভাবে বসিয়েছে যেন এখনই মাংসের টুকরো খুলে নিয়ে আসবে। আরিশ পুরো ভাঁজ করে তাকায়। ব্যথা পেলেও দাঁত পিষে সহ্য করে নেয় সবটা। নাজলি নিজের সবটার রাগ মিটিয়ে শান্ত হয়। মুখে নোনতা ভাব অনুভব করে ছেড়ে দেয়। আরিশ নিজের কাটা স্থানে তাকিয়ে বলে, জঙ্গলি কি আর কারণ ছাড়া বলি? স্বামীকে এইভাবে কামড় দেয় কেউ? এখন আমি যদি এর বদলা নিই, আমি নিলে বাজে ভাবে নিব। এমন এমন জায়গায় কামড় বসাবো যাতে। আরিশ থেমে যায়। নাজলির আতঙ্কিত মুখের দিকে তাকায়। নাজলি ঠোঁট ভিজিয়ে আরিশের দিকে তাকায়। আপনার কি হয়েছে? এমন অস্বাভাবিক আচরণ কেন করছেন? আরিশে গা ছাড়া ভাব নিয়ে বলে। কেমন আচরণ? নাজলির রেগে দাঁত কিরমিরায়। বুঝতে পারছেন না? স্বামী বললে খেপে যেতেন, আর এখন নিজেই এটার বুলিয়ে ওড়াচ্ছেন। কি নাটক করছেন আবার? আরিশ চুপ করে রইল। ঘর নিঃশ্বাস টেনে আরেকটু কাছে টানতেই নাজলি ধাক্কা দেয়। আরিশ চোখ রাঙিয়ে তাকায়। নাজলি সেদিকে তাও তোয়াক্কা না করে সরে যেতে যেতে বলে, পাঠার মতো শরীর, এত শক্তি কোথা থেকে আসে আল্লাহ ভালো জানেন। আরিশ বালিশে মাথা রেখে ঘুম ঘুম কণ্ঠে বলে, শরীর যদি হয় ইঁদুরের মতো তবে অপরজনকে পাঠা মনে হবেই। আরিশের ঘুম কাতর কণ্ঠে নাজলি চট করে তাকায়। এত নেশালো কেন এই কণ্ঠস্বর? নিজের মাইন্ডের উপরে নাজলি নিজেই বিরক্ত হয়। তুই দিন দিন লজ্জা হয়ে যাচ্ছিস নাজলি। নাজলির রাগ দেখিয়ে বলে, আপনি আমাকে ইঁদুর বললেন কেন? জঙ্গলি বলা উচিত ছিল। নাজলি রাগে গিজ গিজ করতে করতে বিছানা থেকে নামে। শরীরে ওড়না পেঁচিয়ে বলে, অন্তত আপনার মতো খেপা সার নয়, নির্লজ্জ বেহায়া পুরুষ লজ্জা করলো না একটা মেয়ের সাথে শুয়েছেন? একটানা 3 রাত ধরে ঘুম নেই। চোখ মুখ লাল হয়ে আছে। শেষ রাতে রুমে এসে নিজের বিছানায় নাজলিকে দেখে অবাক হয়ে গিয়েছিল অনেক। তার বিছানায় এসে শুয়েছে বলে কিছুটা রাগও হয়েছিল। নারীর সান্নিধ্যে গেলে একটা পুরুষ দ্রুত বেসামাল হয়ে পড়ে। মানা হোক বা না হোক, বাস্তবতা নাজলি তার বৈধ স্ত্রী। যদি ভুল কিছু করে বসে, ঘুমে টাল হয়ে থাকা পুরুষটা বিছানায় শুয়ে থাকা নারীটাকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়ল সে খেয়াল নেই। আরিশ শোয়া থেকে উঠে হেডবোর্ডে হেলান দিয়ে বসে।
নাজির দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, স্বামীর রুমে থাকতে শরম করে না, আর স্বামীর সাথে শুইতে গেলে শরম করে? বাহ নাজলি মাইলা, ইন্টারেস্টিং। নাজির যেন জবান বন্ধ হয়ে আসে। স্বামী শব্দটা বারবার প্রতিঘাত করছে কানে। লোকটাকে রাগানোর জন্য নাজলি স্বামী স্বামী বলে কান পচিয়ে ফেলতো, আর তার ফাঁদে পা দিয়ে লোকটা ভীষণভাবে রেগে যেত। তাহলে আজ কেন এসব বলছে? নাজলি ঠোঁট ভিজিয়ে কঠোর দৃষ্টি দিয়ে বলে, স্বামীকে ফর দ্য চোখ আর শিলহাম ভুলে যাবেন না আপনার সাথে আমার চুক্তির বিয়ে, আর সেই চুক্তির সময় মাত্র 3 মাস আছে। এরপর আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। আরিশ ঠোঁট কামড়ে ধরে নিজের, হালকা হেসে বিছানা থেকে নেমে যায়। নাজলির সামনে দাঁড়িয়ে গিয়ে তার দিকে সামান্য ঝুঁকে পড়ে। নাজলি তাকায় না সেদিকে। এই লোকটার দিকে তাকালে তার নেশা ধরে যায়। আরিশ রহস্যময় গলায় বলে, এই 3 মাসকে আমি 3 যুগ বানাবো। পরপর হাসকি সুরে বলে, 1 বছরের বেশি হতে চললো বিয়ের, অথচ আমি তোমার সাথে একটু 19-20 করতে পারি না। সবাই ভাবছে আমার শক্তি নেই, কিন্তু এদেরকে বোঝাবো আমি একটা জঙ্গলিকে বিয়ে করেছি। মাঝে মাঝে জঙ্গলিকেও আয়ত্তে আনতে জানি। চলো আজ সেটার প্রমাণ দেই। আমি যেভাবে এতদিন ধৈর্য ধরে আছি, এটা যদি কেউ জানতো, তবে কবরের নিচে থাকা সব থেকে ধৈর্যবান ব্যক্তিটাও কবর থেকে স্যালুট জানাতো। নাজলির শুকনো ঢোক গেলে পেছন থেকে সামান্য হেলে গিয়ে কাপা গলায় বলে, কি 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 বলছেন এসব? মদ খেয়ে এসেছেন নাকি গাঁজা? হারবাল খেয়ে এসেছি ডার্লিং। আরিশের চোখে মুখে দুষ্টু হাসি, ঠোঁট কামড়ে ধরে নাজলির ভয়াতুর মুখের দিকে তাকিয়ে আছে। নাজলি ভরকায়, এই লোককে অস্বাভাবিক লাগছে। অন্য সময় হলে সে নাস্তানাবুদ করে মেরে ফেলে, আজ তাকে নাস্তানাবুদ বানাচ্ছে। এইখান থেকে পালিয়ে যা নাজলি, নয়তো যা বলা যায় না, বেটা মানুষের মর্জি। নাজলি চলে যাওয়ার ইচ্ছে পোষণ করেও আবার থেমে যায়। আরিশের চোখে চোখ রেখে বলে, আপনাকে 2টা প্রশ্ন করব, এর বাইরে আর একটা কথাও বলবেন না। প্রথমত, আমাকে নিজের কাছে আটকে রাখার কারণ কি? আমার থেকে কি চান? 2টা প্রশ্নের উত্তর দিয়ে দিন প্লিজ। আরিশ হামি তুলে চোখ ঘুরায়, এমন একটা ভাব দেখায় যেন সে কিছু শোনেনি। নাজরির লাল কেশে নিজের শাহাদাত আঙ্গুল পেঁচিয়ে বলে, তোমাকে কষ্ট পেতে দেখলে খুব ভালো লাগে। যখন তুমি ছটফট করো, তখন মনে হয় প্রশান্তি আসে। নাজলি থামকায়। তাকে কষ্ট দেওয়ার জন্য আনা হয়েছে, আর সে কত স্বপ্ন ভেবে ফেলেছিল। নাজির চোখের পানি আটকে শক্ত চোখে তাকায়, চোখ দুটা লাল হয়ে আছে একদম। কিসের শত্রুতা আপনার আমার সাথে? আরিশ শান্ত গলায় বলে, জনম জনমের শত্রুতা। তোমাকে দেখলেই শত্রু শত্রু ফিল আসে। নাজলি তেতে ওঠে। ক্রিমিনালের বাচ্চা, অজাত। নাজলির মুখে গালি শুনে আরিশ কপাল ঘেঁষে, কেন জানি গালিটা সহ্য হলো না। আচমকায় নাজরির গাল চেপে ধরে বলে, মুখ সেলাই করে দেয়ালের সাথে বেঁধে রাখবো, বেয়াদব। নাজলি অভিমানে চোখ সরিয়ে নেয়। ল্যাপটপে বেজে ওঠা উচ্চ আওয়াজটা শুনে নাজলিকে ছেড়ে দেয়। নাজলি রুম থেকে বাহিরে যাবে তার আগেই আরিশ গলা ছিঁড়ে বলে, রাতেও কিছু খাওনি, খাবার নিয়ে আসো আমার জন্য। আর তেরামি করলে হাসতে হস্ত রাখিয়া জোরপূর্বক বস্ত্র খুলিয়া সাঙ্গাটার পূর্ণতা দিব। নাজরি দাঁড়ালো না, রাগে সেখান থেকে চলে যায়। আরিশ চোখ ছোট ছোট করে তাকিয়ে আলতো হাসে। ল্যাপটপের মনিটরে তাকাতেই গম্ভীর হয়ে ওঠে মুখ। কানাডার সংবাদ দেখানো হচ্ছে। কানাডার এক বিলাসবহুল রিসর্টে উদ্ভূত হয়েছে রহস্য, আতঙ্ক ও নীরব সন্ত্রাসে মোড়া এক ভয়াবহ ঘটনা। আজ ভোর রাতে রিসর্ট প্রাঙ্গণ থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির মৃতদেহ, যার অবস্থা ছিল এমনই ভয়ানকভাবে পরিবর্তিত যে প্রাথমিকভাবে তা পরিচয় শনাক্ত করা তদন্তকারীদের জন্য হয়ে ওঠে দুঃসাধ্য ও সময় সাপেক্ষ। প্রত্যক্ষদর্শী ও প্রশাসনিক সূত্র জানাচ্ছে, ঘটনার ঠিক কিছুক্ষণ আগে রিসর্ট কর্তৃপক্ষ একটি অজ্ঞাত নম্বর থেকে বোমা রাখা হয়েছে এমন একটি হুমকিমূলক ফোন কল পায়। নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে মুহূর্তের মধ্যেই রিসর্টে অবস্থানরত অতিথি ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ঠিক এই বিশৃঙ্খল পরিস্থিতিকেই সুযোগ হিসেবে ব্যবহার করে সংঘবদ্ধ কিছু দুর্বৃত্ত পরিকল্পিতভাবে এক ব্যক্তিকে হত্যা করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। হত্যা বললে ভুল হবে, পুরো রুম ছিল রক্তে রাঙানো, পুরো দেহে বিষাক্ত পোকা ঢুকে আছে, চোখ, জিহ্বা, কলিজা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছড়ানো ছিটানো। পুলিশের ধারণা এতটা বিকৃত লাশ তারা কখনো দেখেনি।
এতটা সূক্ষ্ম খুন কোনো সাইকোপ্যাথ ছাড়া করা অসম্ভব। ঘটনার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। তবে তদন্তে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সিসিটিভি ফুটেজ। ক্যামেরায় স্পষ্ট কোনো দৃশ্য ধরা পড়েনি, কেবল অন্ধকার ও অস্পষ্ট ছায়া ছাড়া আর কিছু নাই। ফলে এখনো পর্যন্ত হামলাকারীদের পরিচয়, সংখ্যা কিংবা উদ্দেশ্য কোনোটাই নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, নিহত ব্যক্তি কোনো সাধারণ নাগরিক নন। তিনি আন্তর্জাতিক অপরাধ জগতের পরিচিত এক নাম, কথিত মাফিয়া সাম্রাজ্যের একজন প্রভাবশালী সদস্য। এই তথ্য সামনে আসতে ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে এবং তদন্তের পরিধি বিস্তৃত করা হয়েছে আন্তর্জাতিক সংযোগের দিকেও। কানাডার ফেডারেল ও প্রাদেশিক নিরাপত্তা সংস্থাগুলো যৌথভাবে তদন্তে নেমেছে। সন্ত্রাসী হুমকি, সংগঠিত অপরাধ ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব সব দিকে মাথায় রেখেই এগোচ্ছে অনুসন্ধান। কর্তৃপক্ষ বলছে, জননিরাপত্তা এই মুহূর্তে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই রহস্যময় হত্যাকাণ্ডের পেছনের মুখোশ কবে খুলবে সেই প্রশ্নেই এখন তাকিয়ে আছে পুরো দেশ। নিকের ঠোঁটে কোণে বাঁকা হাসি ফুটে ওঠে, কান থেকে ইয়ারবাডসটা খুলে রেখে দেয়। আরিশ আর নিক এখনো কোলে যুক্ত। ওপাশ থেকে আরিশ কৌতুক মিশানো সুরে বলে, পুলিশের জন্য মায়া হচ্ছে দোস্ত, আফসোস হচ্ছে এত তদন্তের পরেও কিচ্ছু বের করতে পারছে না। নিক ঠোঁট কামড়ে ধরে, ভারী আওয়াজে বলে, No one has found anything till today. So how are they supposed to find it? All this is just fucking nonsense. আরিশ চোখ বন্ধ করে গভীর শ্বাস ফেলে বলে, এখনো 3 জন কুত্তার বাচ্চা বাহিরে শ্বাস নিচ্ছে। মেইন কিলারকে মারলেও ইগরের চেলা 3টা এখনো জমিনে ঘুরছে। এই 3 শালা ওকে সাহায্য করেছিল সেদিন। আমার বোনটাকে আর বলতে পারেনি আরিশ। এ কথাটা মনে হলেই সে নিজেকে হারিয়ে ফেলে, ভুলে যায় একজন মাফিয়া ভেঙে পড়তে নেই। কারণ তারা ভেঙে পড়লে শত্রুপক্ষ দুর্বলতা খুঁজে পায়, আর একজন শক্তিধর মাফিয়ারও বিনাশ নিশ্চিত হয়ে পড়ে। আরিশ দীর্ঘশ্বাস ফেলে বলে, অধীরাজ জানিয়েছে এরা এখন ইগরের পুরনো কেন্দ্রে আছে। ওইখানে গেলেই ওকে পাওয়া যাবে। নিক মনিটরে তাকায়। 3 জন ব্যক্তির ছবির দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেলে বলে, তোর যাওয়ার প্রয়োজন নেই, এদের সাথে আমার পুরনো হিসেব বাকি। হোয়াট? নিক রাগের তাপে কথা বলতে পারছে না, হাত মুষ্টি করে বলে, তোর মনে আছে ও একবার একটা লোককে খুন করেছিল? আমি ছিলাম না মেনশনে। তখন এক জারজ আমার অগোচরে ঢুকে যায় রাতে অন্ধকারে। কিছু করতে পারিনি, তার আগে কুত্তার বাচ্চার বুকেও ছুরি চালিয়ে দিয়েছিল। শালা নিজেও পাল্টা আক্রমণ করে, আর ওকে নিয়ে হসপিটালে ভর্তি করাতে হয়। মূলত সেই মাদার ফাকার ছিল এদের দলের এই সদস্য। ম্যাসিমোর অ্যাসিস্ট্যান্ট হলে ওই ঘরের বিশ্বস্ত ছিল। আর একটা মাদার ফাকার ভেতরে ঢুকেছিল, আর বাকি 3 জন পাহারা দিয়েছিল। আরিশ হেসে বলে, সেদিনের কথা কিভাবে ভুলি? সেদিন তো গ্যাংস্টার বসকে প্রথমবারের মতো মসজিদে যেতে দেখেছি। তার লুকায়িত চোখের পানি দেখেছিলাম, তার হৃদয় বিধারক ছটফট দেখেছিলাম। কিন্তু এরা ইগরের লোক ছিল জানতাম না। বাজে কথা বলবি না। রাখছিস কেন ভাই? বউয়ের জন্য এই তো কেঁদেছিস, এতে লজ্জা পাওয়ার কি আছে? আমরাই তো। নিক বিরক্তি নিয়ে ধমকায়। নিকের চোয়াল শক্ত হয়ে আসে, শক্ত গলায় বলে, বেশি বলছিস না? আরিশ রাগানোর জন্য আরেকটু হেসে বলে, শোন ভাই, বেজারিকে প্রতিবার তুই কান্না করিয়ে অজ্ঞান করে ফেলিস। ও না হয় একবার কান্না করিয়েছে, শুধু স্টাইলটা আলাদা, এতে লজ্জা পাওয়ার কি আছে? বউয়ের জন্য কান্না করা বহুত গুণ। তোর এই রূপ যদি শহর দেখতো তবে তারা হয়তো স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতো। তুই চাইলে শহরকে জানাতে পারি। রাস্কেল! নিক রাগে ফোন কেটে দেয়। সেদিনের ঘটনা মনে হতেই নিক ঠোঁট কামড়ে ধরে। অ্যানি এখনো ঘুমে ডুবে আছে। নিক ঘুম কাতর রমণীর দিকে এক পলক তাকিয়ে শাওয়ারে চলে যায়। শাওয়ার নিয়ে বের হয় প্রায় 30 মিনিট পর। এখন প্রায় ভোর সকাল। টাওয়েল দিয়ে চুল মুছে অ্যানির দিকে আবারও তাকায়। তার পার্সোনাল বিছানায় এই মেয়েটা কিভাবে দখল করে শুয়ে আছে। এলোমেলো সোনালি চুলে কেমন যেন একটা লাগছে। নিকের কাছে এই সৌন্দর্যের ব্যাখ্যা নেই। গলার কাছে দৃষ্টি আটকে যায় গ্যাংস্টার বসের। এতটা তীব্রভাবে টানছে যে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে উঠেছে। নিক চোখ সরিয়ে ঘন ঘন শ্বাস ফেলে। চোখ বন্ধ করতেই একটা গান অনুভব হয়। তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল,
কাটার সাথে করলাম সন্ধি, পায়ে পিষে ফুল, তোর কারণে ভুললাম আমি গোত্র জাতিকুল। কাটার সাথে করলাম সন্ধি, পায়ে পিষে ফুল, কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। নিক ঘন শ্বাস ফেলে আবারও সেদিকে তাকায়। অ্যানি পিটপিট করে তাকাচ্ছে নিকের দিকে। অ্যানির ঘুম আচমকা ছুটে যায়। নিকের অর্ধনগ্ন শরীরটা দেখে লজ্জায় মাথা নুয়ে ফেলে। বাম পেশিবহুল হাতে ড্রাগনের ট্যাটু পানির সাথে চিকচিক করছে। ঘাড় পর্যন্ত চুলগুলো থেকে এখনো চুয়ে চুয়ে পানি পড়ছে। পেটানো ফর্সা শরীরের লোমগুলো সব লেপ্টে আছে শরীরের সাথে। অ্যানি শুকনো ঢোক গিলে শিউরে ওঠে। নিক কপাল কুঁচকায়। বিষয়টা ধরতে পেরে গম্ভীর গলায় বলে, পুরো আমি তার বিপদসীমা সব দেখে এখন অর্ধনগ্ন শরীর দেখে লজ্জা পাচ্ছ? Isn't this rejection getting a bit too much, baby girl? তুমি চাইলে টাওয়েল ছাড়াও আসতে পারি। অ্যানি কান চেপে ধরে চেঁচিয়ে ওঠে। চুপ করুন অসভ্য লোক, এতটা ঠোঁট কাটা লোক আমি জীবনেও দেখিনি। নিক গম্ভীর গলায় বলে, তোমার জীবনে একজন গ্যাংস্টার বসের আগমন ঘটেছে, আর আমার ফটোকপি এই জমিনে আর কারোর নেই, তাই দেখার চান্সও নেই তোমার। অ্যানি থাও মেরে বসে থাকে। শরীর কাঁপছে কেন তার? রাতে সে ভয়ানক কথাগুলো মনে পড়ে আচমকা। মেয়েটাকে মেরে ফেলবে না তো? ইয়া আল্লাহ, রক্ষা করো। নিক অ্যানি শরীরে তাকিয়ে বলে, দিন দিন তোমার অনেক উন্নতি হয়েছে মাই ফাকিং ব্লাড রোজ। এটা কি আমার হাতের মেডিসিনে? অ্যানি বুঝতে পারল না কথাটা। নিকের বাজ পাখির ন্যায় দৃষ্টির দিকে তাকাতেই আটকে ওঠে। অবহেলায় পড়ে থাকা ওড়নাটাকে দ্রুত নিজের শরীরে পেঁচিয়ে নেয়। রাগে ক্ষোভে প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা হয়। অসন লোক, নজর ঠিক করুন আপনার। নিক ঠোঁট কামড়ে হেসে বলে, আমার নজর বড্ড খারাপ, বেবি গার্ল। They go to such places that even hearing about them would make you flinch. অ্যানি কাপা গলায় বলে, আপনার কাছে আমি সেফ না। ইউ লুক অ্যাট মি উইথ দ্য সেম ফিলথি গেজ অ্যাজ এভরিওয়ান এলস। আপনিও সবার মতো খারাপ নজরে তাকান। নিকের চেহারার রং পাল্টে যায়। আচমকায় মুখের রিয়াকশন পাল্টে যায় গ্যাংস্টার বসের। দাঁত পিষে অ্যানির দিকে এগিয়ে যায়। অ্যানি ভয়ে পিছিয়ে যায় অনেকটা। নিক অ্যানির দুই হাত বিছানার সাথে চেপে ধরে চোয়াল শক্ত করে বলে, সবাই তাকায় মানে? কাকে তাকাতে দিয়েছি আমি? স্ত্রী তুই আমার। আমার নজর ঠিক সেই জায়গায় যাবে যে জায়গার কথা কেউ কল্পনাও করতে গেলে তার হৃৎপিণ্ড টেনে নিয়ে আসবো। আমি ছুব, স্পর্শ করব, দেখব, বিকজ দিস বিলংস টু দ্য গ্যাংস্টার বস। আমার নামের পাশে অন্য শব্দটা সেকেন্ড টাইম মিলালে জবান বন্ধ করে দিব। I repeat, I will shut your mouth. Your body aside, your entire soul is mine. And what belongs to me, I don't share with anyone. My fucking blood rose. I'm fucking extremely possessive about you. You are my addiction, my intense obsession, my heartbeat. কলিজা আমার। অ্যানি চোখ মুখ খিচে রেখেছে। হাতের ব্যথায় কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে। আঙ্গুলগুলোর হাড্ডি মনে হচ্ছে ভেঙে যাবে এখনই। কাঁটা মিশ্রিত গলায় বলে, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। নিক মুখের দিকে তাকিয়ে ছেড়ে দেয়। নিঃশ্বাস ছেড়ে অ্যানির ভেজা চোখের পাতায় শক্ত করে চুমু খায়। ফিসফিস করে বলে, অ্যানি চুপ হয়ে যায়। বুঝতে পারে না এই লোকটাকে। মুহূর্তে কতটা চেঞ্জ হয়ে যায়। এই তো রেগে উন্মাদ হয়ে উঠে আবার নিমিষে কাতর হয়ে যায়। এই পুরুষটাকে সে কিভাবে সামলাবে? অ্যানি নাক টেনে বলে, আপনি ড্রাগস নেওয়া ছেড়ে দিন। আপনি দিন দিন আরো ভয়ঙ্কর হয়ে উঠছেন। নিক কপাল কুঁচকে বলে, অর্ডার করছো? করছি। নিক হেসে বলে, আমার জীবনে আমি হলাম রাজা, আর রাজার রাজ্যে তার উপস্থিতিতে কেউ আদেশ করতে পারে না। অ্যানি খুব সাহস নিয়ে একটা কথা বলে। নিকের তীক্ষ্ণ চোখে চোখ রেখে বলে, আপনি যদি রাজ্যের রাজা হন তবে আমি হলাম সেই রাজ্যের রানী।
পুরো দেশ রাজা পরিচালনা করলেও একজন রাজাকে রানী পরিচালনা করে, আর রানী ছাড়া সাম্রাজ্য নিজের সৌন্দর্য হারায়। নিক ভ্রু নাচালো। অ্যানির পুরো মুখের দিকে তাকিয়ে হুট করে গলায় মুখ গুজে দেয়। সকালের ঠান্ডা আবহাওয়ার মধ্যে নিকের উত্তপ্ত নিঃশ্বাসে অ্যানি দিশেহারা হয়ে ওঠে। নিক ফিসফিস করে বলে, তুমি রানী হও তাতে আই ডোন্ট কেয়ার, তুমি সবার আগে আমার। তবে আমাকে স্বামী হিসেবে স্বীকার করছো? অ্যানি চোখে চোখ রেখে বলে। এই জন্মে না। নিক অ্যানির চুল নিজের আঙ্গুলে পেঁচিয়ে নেয়। এই জন্মেই স্বীকার করবে বেবি গার্ল? আমার জীবনেতে না আসলেও পারতি। তোকে আঘাত দিতে ভালো লাগে, প্রশান্তি অনুভব করি আমি, কিন্তু চোখের পানি দেখলে কলিজায় ব্যথা করে। Why does all this happen? It didn't used to be like this before. কেন এলি আমার ধ্বংসাত্মক জীবনে? শান্তিতে ছিলাম যখন একা ছিলাম, ছিল না কোনো হারানোর ভয়, আর না ছিল কাউকে কাছে পাওয়ার তীব্র বাসনা। ছাড়খাড় করে দিচ্ছিস সব। আমার এই আসক্তি তোর জন্য কোনো প্রার্থনা নয়, বরং একটি অভিশাপ। আর এই অভিশাপে আজীবন চলবি, সাথে আমাকেও জ্বালিয়ে মারবি। আমি তো ইচ্ছে করে আসিনি, আমার কি অপরাধ? নিক কামড় বসায় নরম মাংসে, শক্ত গলায় বলে। তোর অপরাধ, তুই আমার সামনে পড়েছিস। তোর সব থেকে বড় অন্যায়, আমাকে অতিষ্ঠ করে তুলেছিস। একজন গ্যাংস্টার বসকে উন্মাদ করেছিস তুই, আর এর ফল তো ভোগ করতেই হবে বেবি গার্ল। ফুলের স্পর্শ পাবে ভেবে থাকলে তুমি ভুল, কারণ তুমি পাবে কাটা আর উত্তাপ স্পর্শ, যেটা তোমাকে সইতে হবে, তুমি চাইলেও আর না চাইলেও। নিক কথার মধ্যেই বেসামাল হয়ে পড়ে। মুখ নিচে যেতেই অ্যানি বাধা দেয়। কাপা গলায় বলে, আপনি কি মেয়েটাকে মেরে ফেলেছেন? আজ রাতে ওর জীবনের ইতি টানবো। অ্যানি আটকে উঠে ভাঙা গলায় বলে, ওর কিছু হলে আপনাকে জীবনেও ক্ষমা করব না, পস্তাবেন প্রচুর। নিক অ্যানির চুল চেপে ধরে বলে। আই ডোন্ট কেয়ার। অ্যানি ভয় আর আতঙ্কে অস্থির হয়ে পড়ে। কিভাবে বাঁচাবে নির্দোষ মেয়েটাকে? নিক থেকে ছাড়া পাওয়ার জন্য বলে, উঠুন, আমি ওয়াশরুমে যাব। নিক বাধা মানল না, রেগে হাত সরিয়ে বলে। যেতে হবে না। অ্যানি অবাক হয়, দাঁত কিরমিরিয়ে বলে, আশ্চর্য, আমি কি ওয়াশরুমে যাব না? নিক ধমকে বলে। বললাম তো যেতে হবে না। অ্যানি নিজেও হাঁপিয়ে উঠেছে। কিছু উপায় না পেয়ে নিকের টাওয়েলের গিটে শক্ত করে চেপে ধরে বলে, খুলে ফেলবো কিন্তু। নিক একদম শান্ত সুরে বলে, খুলে ফেলো, একটু পর এমনিতেও এটা খুলে যাবে। অ্যানি অসহায়ভাবে তাকায়। মানুষ এত নির্লজ্জ কিভাবে হয়? লজ্জা শরমে ছিটে ফোটাও নেই, রাগে চল শক্ত করে ফেলে। নিকের মাথার চুল খামচে ধরে সরিয়ে দেয়। বিছানা থেকে উঠে বলে, উত্তেজিত লোক। নিক খ্যাপা বাঘের মতো তেড়ে যেতেই অ্যানি ওয়াশরুমের দিকে ভো দৌড়। নিক রাগ করতে গিয়েও কপাল কুঁচকে ফেলে। যার সামান্য রিজেকশনে মস্তিষ্ক ফুটতে থাকে, আজ রাগ হলো না কেন? নিক বিছানা থেকে উঠে ঠোঁট কামড়ায় নিচের। ফর্মাল ড্রেস পরে খাওয়ার জন্য নিচে নামে। গম্ভীরতা টেনে ডিভানে বসতেই কপালে ভাঁজ পড়ে। দরজার কাছে দুইজন ব্যক্তিকে দেখে নিক চোখ ছোট ছোট করে ফেলে। দরজায় আরিশ আর নাজরি দাঁড়িয়ে আছে। নিক আরিশের দিকে রেগে তাকাতেই আরিশ ঠোঁট ভিজায়। আরিশ চোখ দিয়ে ইশারা দেয় বাহিরে যাওয়ার জন্য। নিক সেসবে পাত্তা না দিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আবারও আরিশের ইশারায় থেমে যায়। নিক কিছু না বলে হন হন করে বের হয়ে যায় বাহিরে। রাগে মাথার রগ ছিঁড়ে যাচ্ছে তার। আরিশ নাজরিকে রেখেই নিকের কাছে দৌড়ে যায়। আরিশের উপস্থিতি বুঝতে পেরে আরিশের উপরে অ্যাটাক করে বসে। শার্টের কলার শক্তভাবে চেপে ধরে বলে, ওকে নিয়ে এসেছিস কেন এখানে? শালা তোর বউকে আমার বউয়ের কাছে এনেছিস কেন? তোর বউয়ের কারণে আমার সংসারে কোনো আগুন জ্বললে খুন করবো তোকে। আরিশ অসহায় গলায় বলে, রাগ করিস না, শান্ত হবাই একটু, আগে আমার কথাটা তো শোন। নিক তীব্র রাগে আরিশের কলার ছেড়ে দেয়। দেয়ালে ঘুষি মেরে চেঁচিয়ে ওঠে, আমার স্ত্রীর ভাগ আমি কাউকে দিতে পারি না। যখন ও আমাকে রেখে অন্য কারোর সাথে কথা বলে তখন উন্মাদ হয়ে পড়ি। তোর কি মনে হয় ওকে রুমে বন্দি করে রাখাটা শুধু শত্রুদের থেকে নিরাপত্তার জন্য? আরিশ অবাক হয়ে বলে, তাহলে কিসের জন্য? নিক চুল খামচে ধরে নিচের। রাগটাকে কন্ট্রোল করে শ্বাস টেনে বলে, শত্রুদের থেকে নিরাপত্তা দিতে গেলে আমার রুম বন্দির প্রয়োজন নেই। ওকে সাথে নিয়ে পুরো শহর ঘুরলেও কারোর ক্ষমতা নেই তাকে আঘাত করার। শত্রু আঘাত করলে আমাকে মেরে ওর কাছে যেতে হবে, তাই তাকে আঘাত করা এত সহজ নয়। ওকে রুমে বন্দি রাখার মেইন রিজন যাতে ও কারোর সাথে কথা বলতে না পারে, দুনিয়া ভুলে গিয়ে আমাকে নিয়ে সারাক্ষণ ভাবে।
পৃথিবীর কোনো সৃষ্টি যাতে ওকে ছুঁতে না পারে। আমাকে রেখে অন্য কারোর সাথে কথা বললে আমি নিজেকে হারিয়ে ফেলি। সে জায়গায় যদি ওর বোন থাকে তবুও না, হোক সেটা ছেলে অথবা মেয়ে, ওর জীবনটা থাকবে আমাকে ঘিরে। দুনিয়ার কোনো সৃষ্টি ওকে স্পর্শ করতে গেলে আমার হিংসে হয়, আঘাত করে বসি, নিজেকে সামলাতে পারি না। কেন নিয়ে আসলি তুই আরিশ? আরিশ কথা বলার ভাষা হারিয়ে ফেলে, আশ্চর্য গলায় বলে, তুই যেসব বলছিস এসব কোনো সুস্থ মস্তিষ্কের কথা নয় নিক। তুই অ্যানিকে নিয়ে কতটা পজেসিভ সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। কিন্তু সেটা তো একটা পুরুষের ক্ষেত্রে। নাজলি অ্যানির বোন, ওকে নিয়ে কেন হিংসে করতে যাবি? অ্যানি যদি এইসব শুনে তবে তোর কি মনে হয় সহজভাবে নেবে এসব? আজীবন একটা মানুষ এক রুমে বন্দি থাকা ইম্পসিবল। তুই নিজে পারবি? নিক শ্বাস নিয়ে বলে, ওকে আগলে নিয়ে পুরো একটা জীবন কাটিয়ে দিতে পারবো। যদি এই মেয়ে আমার বুকে থাকে তবে পুরো দুনিয়াকে ঠেলে দিয়ে একটা রুমকে আমি পৃথিবীর বানিয়ে নিতে পারবো। আরিশ থতমত খেয়ে বলে, তুই বড্ড উন্মাদ নিক। তুই যেভাবে ভাবছিস অ্যানির জন্য এই জীবন সহজ নয়। মেনে নিতে পারলে সব সহজ। ও জানে ওকে শত্রুদের হাত থেকে বাঁচাতে এই আইল্যান্ডে এনে রেখেছি, আর এইটা আমি তাকে বিশ্বাস করিয়েছি। এখন নাজলির কারণে যদি এদিক সেদিক হয় তবে প্রচুর খারাপ হবে আরিশ। আমি নিজেও ভেবেছিলাম শত্রুদের থেকে রক্ষা করতে ওকে বাইরে নিয়ে বের হোস না। এতটা সাইকো কেন তুই? ও সারা জীবন একা থাকবে কিভাবে? একা কেন থাকবে? ওর জন্য আমি থাকবো। সেজন্য এই বাচ্চা চেয়েছিলাম, যাতে একা ফিল না করে। বাচ্চা? ইয়েস। আরিশ হেসে বলে, বাচ্চাটা ভেবে চেয়েছিস তো? আই মিন তোর বউ যখন বাচ্চাকে চুমু খাবে তখন কি করবি? নিজের বাচ্চার সাথেও হিংসে করবি না? আর সব থেকে বড় কথা, ওর প্রসব ব্যথা সহ্য করতে পারবি? নিক তাকায় আরিশের দিকে, কপাল কুঁচকে বলে। প্রসব ব্যথা মানে? আরিশ তপ্ত শ্বাস ফেলে বলে। বাচ্চা হওয়ার সময় যে পেইন হয়। নিকের কপালের ভাঁজ সোজা হয়, ছন্নছাড়া হয়ে আশেপাশে তাকায়, বিড়বিড় করে বলে, বাচ্চা লাগবে না, বাচ্চা চাই না আমার। তাছাড়া ওর পাশে আমি কাউকে সহ্য করব না। আরিশ নিকের কাঁধে হাত রেখে বলে, পৃথিবীর মধ্যে তুই হয়তো প্রথম ভাব যে নিজের বাচ্চাকে হিংসে করছিস। আর যদি ভুলে একটা চলে আসে তবে আমাকে দিয়ে দিস। নিক বিরক্তিকর গলায় বলে, চান্স নেই। চান্স অবশ্যই আছে। তুই যেভাবে অজ্ঞান করিস এইভাবে কেউ করে না ভাই। এর উসিলায় একটা হয়ে গেলে ফেলে দিস না, আমাকে দিয়ে দিস। বাচ্চার জন্য একটুর অনুভূতি প্রকাশ হলো না গ্যাংস্টার বসের শক্তপোক্ত হৃদয়ে। ফেলে দিবে বিষয়টা ভাবতে গিয়েও হিংস্র হৃদয়ে আঘাত আসেনি। আরিশের হাত কাঁধ থেকে সরিয়ে বলে। আরিশ এবার সিরিয়াস গলায় বলে, তানভীর ফোন দিয়েছিল সকালে। দাদামশাইয়ের অবস্থা প্রচুর খারাপ। ওনাকে ইমার্জেন্সি চিকিৎসা দিতে হবে। তার উপর এর মধ্যে কয়েকটা মিটিং আছে। আমার বাড়ির চারপাশে শত্রুরা কিলবিল করছে। ওকে একা বাড়িতে রেখে গেলে যে কোনো সময় অ্যাটাক আসবে। গার্ড টপকে দিতে ওদের 2 মিনিটও সময় লাগবে না। নিক রেগে বলে। কলিজায় ঢুকিয়ে নিয়ে যা। আরিশ অসহায় গলায় বলে, সেটা পারলে তো অবশ্যই নিয়ে যেতাম ভাই। এই মিনারে কেউ ঢুকতে পারবে না, আর অ্যাটাক হওয়ারও কোনো কারণ নেই। নিক বিরক্তির নিঃশ্বাস ফেলে বলে, তোর বউকে বলে দিস আমার বউয়ের কাছে যাতে না যায়। অতিরিক্ত ভালোবাসা আমার সহ্য হবে না। আরিশ আপাতত শান্ত করার জন্য হতাশ গলায় বলে, বোন হয়ে বোনকে ভালোবাসবে এইটা স্বাভাবিক। তুই আমাকে ভালোবাসিস না? এখন অ্যানি যদি বলে আপনি আরিশের সাথে কোনোদিন কথা বলবেন না, তাহলে হয়তো তুই আমাকেও ছেড়ে দিবি, রাইট? আরিশ এমন ভাবে ড্রামাটা করেছে যে তীরটা একদম নিশানা মতোই লেগেছে। এই কিছু ক্ষেত্রে দুই একটা ইমোশনাল কথা দিয়ে নিককে কাবু করা যায়, নয়তো সারাদিন গড়িয়ে কাঁদলেও পাত্তা দিবে না নিক। গম্ভীর গলায় বলে, কথা বলুক, কিন্তু অতিরিক্ত ঠলাঢলি করতে না বলবি। আশ্চর্য, ও ছেলে নাকি? ঢলাঢলি করবে কেন? নিক রাগে চোখে তাকায়। আরিশ শেষে বলে, এইবার অন্তত চুপ কর। এখন আমার কথা শুন। নাভিদকে তুই কি বলেছিস? ও এমন বেপরোয়া হয়ে গিয়েছে কেন? নিক গা ছাড়া ভাব নিয়ে বলে, বলেছি ওকে চাইতে আসলে তার সব অতীত তোকে জানিয়ে দিব। সেই ভয়েই আসে না। নাভিদ কি জানে জেটকে অ্যানি মেরে ফেলেছে? না, ও না আসুক। কারণ আমার বউয়ের একটা চুলো যদি কেউ স্পর্শ করতে আসে তবে সে অনুশোচনার জন্য সময় পাবে না। আরিশ চিন্তিত হয়ে বলে, সাইকো তুই। যাই হোক, কোনো ছক মিলছে না নিক। নাভিদ এত সহজে হার মানার পাত্র নয়। ওকে আমি সেদিন রাস্তায় দেখেছি।
একটা ব্রিজের উপর বসে আছে, একদম এলোমেলো চেহারা, মনে হচ্ছে কোনো ছাগলের বেশ। অতিরিক্ত ডেঞ্জারাস দেখাচ্ছিল। বিশ্বাস হচ্ছিল না এটা নাভিদ। রাতে 3 শুয়োরকে মেরে নাভিদের কাছে যাবি? নিক কপাল কুঁচকে তাকায়। আরিশ থমথমে খেয়ে বলে, সত্যি বলছি ভাই, একদম পাগলের বেশ।